আমি ডাক্তার শফিকুল ইসলাম। আমি সহকারী অধ্যাপক রক্তরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগে। আমি আজকের যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো রক্তশূন্যতা। আমরা মেডিকেলের ভাষায় যেটাকে বলি অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া কি? আমরা যখন কিনা মানুষের রক্তের রেড সেল কনসেন্ট্রেশনটা কমে যায় বা হিমোগ্লোবিনটা কমে যায়, তখন আমরা বলি সে অ্যানিমিয়া আক্রান্ত। তো এই রেড সেল, এটার একটা লেভেল আছে, মেজারমেন্ট লেভেল, নর্মাল লেভেল। পুরুষের ক্ষেত্রে এটা 13 থেকে 16 এবং মহিলাদের ক্ষেত্রে এটা 12.5 থেকে 15। এটা নর্মাল লেভেল। যখন এই লেভেল থেকে নিচে আসে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, তখন আমরা অ্যানিমিয়া বলি। তো এই অ্যানিমিয়ার প্রাদুর্ভাবটা যদি বলি, যে আমাদের দেশে ঠিক ডেটা, আমরা কোনো ডেটা পাইনি এখনও। তবে ইন্ডিয়া যদি দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে ইন কেস অফ মানে প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে 15 থেকে যারা 50 বছর বয়স, এদের ক্ষেত্রে এই প্রাদুর্ভাবটা 60% পর্যন্ত পপুলেশনের মধ্যে দেখা যায় এবং পুরুষের ক্ষেত্রে এটা 25 থেকে 30% পর্যন্ত পপুলেশনের মধ্যে এই প্রাদুর্ভাবটা দেখা যায়। এবং প্রাপ্তবয়স্ক থেকে যদি আমরা ইসের দিকে আসি, অ্যাডোলেসেন্স বা ইয়াং অ্যাডাল্ট, বাচ্চা এবং ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে আসি, তাহলে এই প্রাদুর্ভাবটা আরও অনেক বেশি দেখা গেছে। তো আমি রক্তশূন্যতার একটা পেশেন্টের যদি আমরা রক্ত মাইক্রোস্কোপের নিচে দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখি কয়েকটা ভাগে আমরা ভাগ করি আমরা রক্তরোগ বিশেষজ্ঞরা। যেটা হলো গিয়ে আমরা বলি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, যেখানে দেখা যায় যে রেড ব্লাড সেলগুলো, লোহিত কণিকাগুলো ছোট এবং লোহিত কণিকার ভিতরে যে হিমোগ্লোবিন সেইগুলো অপেক্ষাকৃত কম। তখন আমরা বলি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। কিছু ক্ষেত্রে বলি নর্মোসাইটিক নর্মোক্রমিক, যখন লোহিত কণিকা সাইজ এবং এর মধ্যে হিমোগ্লোবিন ঠিক আছে, তখন আমরা বলি নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। কিছু ক্ষেত্রে দেখা যায় লোহিত কণিকার সাইজ বড় হয়ে গিয়েছে এবং সেইগুলো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এগুলোর বিভিন্ন কারণ আছে। তো আমি যদি কারণ বলতে যাই, কিছু কারণ আছে জন্মগতভাবে আসে, সে জন্মগতভাবেই পায়। কিছু কারণ সে অ্যাকোয়ার্ড করে। তো জন্মগতভাবে কিছু রোগ আছে যেগুলোর কারণে এই অ্যানিমিয়াটা হয়, যেমন আমরা সবাই জানি থ্যালাসেমিয়া বা হিমোগ্লোবিন ডিফেক্ট। কিছু আছে এরকম, আরও কিছু আছে যেমন রেড সেল মেমব্রেন ডিফেক্ট, রেড সেল এনজাইম ডিফেক্ট। এরকম অনেকগুলো কারণ আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেড সেল তৈরি কম হচ্ছে, এরকম কিছু কারণ আছে। এটা হলো কনজেনিটাল, যেটা জন্মগতভাবেই আসে অ্যানিমিয়া। এবং অ্যাকোয়ার্ড অ্যানিমিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা কতগুলো কারণে হয়। বিশেষ করে কিছু কারণ নিউট্রিশনাল আছে, ডেফিসিয়েন্সি, কিছু রোগবালাইয়ের জন্য হয়, অনেক রোগবালাইয়ের জন্য অ্যানিমিয়া হয়। তো নিউট্রিশনাল যদি কারণ আমরা দেখতে চাই, সবচেয়ে বেশি হয় আয়রন ডেফিসিয়েন্সি। আয়রনটা হলো রেড সেল তৈরির একটা প্রধান উপকরণ। যখন এটার ঘাটতি হয় তখন অ্যানিমিয়া হয়, সেটাকে আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এই অ্যানিমিয়াগুলোকে আমরা রক্তরোগ বিশেষজ্ঞরা মাইক্রোস্কোপে বলি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এবং মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আরও কিছু কারণে হয়, যেমন থ্যালাসেমিয়া, যেটা কনজেনিটাল অ্যানিমিয়াগুলো হয়। তো এই আরও কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে, যেমন যদি ভিটামিন বি, কিছু ভিটামিন আছে, B12, ফলিক অ্যাসিড, নায়াসিন, থায়ামিন, এইগুলো ডেফিসিয়েন্সি হলে যে অ্যানিমিয়াগুলো হয় সেগুলো হলো গিয়ে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আর যেই অ্যানিমিয়াগুলো রক্তক্ষরণের জন্য হয়, অ্যাকুটলি হঠাৎ রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ হয়ে অ্যানিমিয়া ডেভেলপ করেছে, সেইগুলো সাধারণত নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া আমরা বলি। তো আমরা দেখলাম যে এই অ্যানিমিয়াগুলোর নিউট্রিশনের প্রধান কারণ হলো আয়রন ডেফিসিয়েন্সি। পৃথিবীতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রচুর লোক
আয়রন ডেফিসিয়েন্সি ভোগে। এটা প্রধান কারণ হলো প্রথমত মহিলাদের মাসিকের জন্য এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। অনেকের অনেক প্রলং ব্লিডিং থাকে বা বেশি ব্লিডিং হয় মাসিকের সময়, এবং তাতে আয়রনের ঘাটতি হয় এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় মহিলাদের ক্ষেত্রে বেশি। আর পুরুষদের ক্ষেত্রে যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তখন আমাদেরকে ভাবতে হয় যে তার রক্তক্ষরণটা, ক্রনিক রক্তক্ষরণটা হয়তো তার জিআইটি অরিজিন, মানে আমরা খাবারের যেই পথে দিয়ে যায় শরীরে সেই পথে কোনো অসুবিধার জন্য এই অ্যানিমিয়াগুলো হয়, সেই পথে ব্লিডিংয়ের জন্য এই অ্যানিমিয়াগুলো হয়। এছাড়া বিভিন্ন রোগের জন্য অ্যানিমিয়া একটা ম্যানিফেস্টেশন হয়। আসলে বিভিন্ন কনিক রোগ, কিডনির অসুবিধা, বিভিন্ন জয়েন্ট কানেকটিভ টিস্যু আমরা জয়েন্টে বলি অসুবিধা, হার্টের অসুবিধা, লিভারের অসুবিধার জন্য বিভিন্ন কারণে অ্যানিমিয়া হয়। রক্তশূন্যতা কোনো এক রোগী যখন রক্তশূন্যতায় ভোগে তার বিভিন্ন রকম সিমটমস সে ডেভেলপ করে। যেমন অনেকে খুব দুর্বল ফিল করে, অবসাদগ্রস্ত, দুর্বলতা, কোনো কাজ করতে ইচ্ছা করে না। অনেকে বুক ধড়ফড় করে, বিশেষ করে একটু হাঁটা চলা করলে, যদি সিঁড়ির দিকে উপরের দিকে ওঠে তখন সে বুক ধড়ফড় করে খুব বেশি। বা অনেকের দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট হয়, আমরা বলি মাইল্ড এক্সারশনের শ্বাসকষ্ট। সে অল্প হাঁটাহাঁটি করলে সে শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, খুব দুর্বল লাগে। অনেকের খাবার দাবারে অনীহা তৈরি হয়ে যায়, খাওয়ার রুচি থাকে না। এবং এছাড়া অনেকের চুল ওঠে, পায়ে ব্যথা করে, বিভিন্ন রকম সিমটম নিয়ে রক্তশূন্যতা রোগীরা ভোগে। তো অবশ্যই এরকম হলে তো আমাদের একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যে অনেকে দেখা যায় রক্তশূন্যতা যেই কারণে কারণটা বের করে চিকিৎসা করলে এটা দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। অনেকে দেখা যায় যে কারণটার দিকে করে না, নিজের মতো করে আয়রন খেতে থাকে। একজন থ্যালাসেমিয়া রোগী, তার দেখা যাচ্ছে যে তার আয়রন ঠিক আছে কিন্তু তার রক্তশূন্যতা। তো সে যখন আরও বেশি তখন রক্তশূন্যতা সে আয়রন খায়, তখন তার আয়রন লেভেলটা অনেক বেড়ে যায় এবং এই আয়রন লেভেলগুলো শরীরে বিভিন্ন অঙ্গে ক্ষতি সাধন করতে থাকে। তো এরকম অনেক জায়গায় রক্তশূন্যতার কারণ ঠিকমতো আইডেন্টিফাই না করার ফলে এবং বিভিন্ন রকম ওষুধ চলার পর অনেকে দেখা যাচ্ছে ব্লাড দিচ্ছে, রক্ত কমে যাচ্ছে, ব্লাড দিচ্ছে। তো এই ব্লাডটা শরীরে দেওয়া খুব এটা ক্ষতিকর হতে পারে বা এটা ক্ষতিকর জিনিসই, এটা এখন আর রিকমেন্ডেড না। তো যেখানে যেটা দরকার সেটা করতে হবে। একজন মহিলা যখন অনেক বেশি মাসিকে রক্ত যাচ্ছে, সে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কথা বলার পর একজন হেমাটোলজিস্টের সঙ্গে কথা বলতে পারেন। বা তার অনেক একটা ডায়াবেটিস বা কিডনি রোগী যার রক্ত কমে যাচ্ছে, বা একটা লিভারের রোগী যার রক্ত কমে যাচ্ছে, সে অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে পারেন এই রক্ত কমার কারণটা এবং সঠিক চিকিৎসার জন্য। এই অ্যানিমিয়াগুলো আগে রিকগনাইজ করতে হয়, অ্যানিমিয়ার কারণটা কোথা থেকে জন্য এই রক্তশূন্যতা হয়েছে, এটাকে আগে বের করতে হয় এবং সেটা অনুপাতে চিকিৎসা করতে হয়। তো যেইগুলো হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা হয় যে অনেক ধরনের খাবার আমরা প্রেসক্রাইব করি অ্যানিমিয়ার সঙ্গে, ওষুধের সঙ্গে। যেমন আয়রন কন্টেনিং অনেক খাবার আছে, যেমন বেশি করে আনার, কচু শাক, যে কোনো ধরনের কচু, তারপরে ফল যেগুলো কাটলে কিনা কালো হয়ে যায়। যেমন একটা পেয়ারা আপনি যদি কাটেন, সেই পেয়ারা দেখা যাবে কাটা যায় কালো হয়ে, কিছুক্ষণ রাখে দিলে কালো হয়ে গেছে। একটা আপেল যদি কাটেন, কালো হয়ে গেছে। এই ধরনের অনেকগুলো ফল আছে, কলা, যে এই ফলগুলোতে অনেক বেশি আয়রন থাকে। ফলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে তখন আমরা এই ধরনের খাবারগুলো বেশি খেতে বলি। এবং মাছ, মাংস, বিশেষ করে কলিজা, যে কোনো কিছু, কলিজার মধ্যে অনেক আয়রন থাকে। কলিজা খেলে, এই কলিজা, মাছ, মাংস, এই খাবারগুলো খেলে আয়রন ডেফিসিয়েন্সি ঘাটতিটা খুব দ্রুত রিকভার করা যায়। এবং
যখন কিনা দেখি যে আমরা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, তখন আমরা এই ভিটামিন B12 কিছু খাবারের মধ্যে থাকে, যেমন শাক সবজিতে থাকে, মাছ মাংস এগুলোতে থাকে। এগুলো খেলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিটা ঘাটতিটা দ্রুত পূরণ হয়। তো যখন কিনা একজন রোগী রক্তশূন্যতায় ভুগবে, সে তখন অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবে এবং তার রোগ কোথার থেকে এই রক্তশূন্যতা হয়েছে সেখানে রিকগনাইজ করে সেই জায়গাটা আইডেন্টিফাই করে সেখানে স্পেসিফিক জায়গায় চিকিৎসা দিলে খুব দ্রুত সুস্থ হবে। তো একটা রোগী যখন অনেক দিন পর্যন্ত অল্প অল্প করে রক্তক্ষরণ হয়, যেমন অনেকের হেমোরয়েড থেকে রক্তক্ষরণ, অনেকে পেটে আলসার থাকে, এই আলসার থেকে রক্তক্ষরণ হয়, বা অনেকে আগে এটা খুব প্রাদুর্ভাব ছিল যে হেলমিন্থ কৃমির জন্য রক্তশূন্যতা হয়, বেশি অনেক রক্তশূন্যতা হয়। তো এইসব কারণে যখন রক্তশূন্যতা হয় তখন এইগুলোর নির্দিষ্ট জায়গায় চিকিৎসা করলে রক্তশূন্যতা চিকিৎসা করা যায়। তো অবশ্যই এর জন্য একজন রক্তরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নির্দিষ্ট জায়গায় কোন জায়গায় থেকে রক্তশূন্যতা ডেভেলপ করছে সেই জায়গাটা আইডেন্টিফাই করে সেটা চিকিৎসা করলে দ্রুত এখান থেকে আরোগ্য লাভ করা যায়।